রাস্তাঘাটে মানুষের সাথে মেলামেশা করে আমি দেখেছি যে বাস্তব চিত্রটা কী। ক্রমাগত যারা মানে আমরা শুধু ভাবি যে গ্রামগঞ্জে শিক্ষার সাথেই বোধহয় আসলে প্রোগ্রেশন বা সোশ্যাল ডেভেলপমেন্টের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, এটা পুরোটা সত্যি নয়। বহু শিক্ষিত লোক এত রিজিড এবং এত কুসংস্কারাচ্ছন্ন আপনি চিন্তা করতে পারবেন না। আপনি চিন্তা করতে পারেন যে এখনও ফেসবুক গ্রুপে এরকম একটা প্রশ্ন একজন লেখে যে আমার এরকম পিরিয়ডস হয়েছে, আমি কি আমার ভাইকে রাখি পরাতে পারি? এটা কলকাতা শহরের বুকে বসে ফেসবুক একটা কমিউনিটিতে একজন লিখছেন, একটি মেয়ে। তার মানেটা কি, কোন স্টিগমাটা তাকে কোথায় নামিয়ে দিয়েছে যে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, এবং সে কিন্তু এই নয় যে শিশু, না জেনে হঠাৎ করে লিখে ফেলছেন। তো তার মানে তাকে বিশ্বাস করানো হয়েছে যে এটা একটা, এই যেরকম আমি আমার ছেলেবেলার কথা এখনও বলতে পারি। আমার বান্ধবীদের যখন তারা একটু আমাদের কোচিং সেন্টারে তাদেরকে শেখাতো বাড়ি থেকে যে পিরিয়ডস কথাটা উচ্চারণ করা যাবে না। তাদেরকে বলা হতো যে তোমাদের যদি ধরো যাওনি কেউ ক্লাসে, যে কেউ জিজ্ঞাসা করলে বলবে শরীর খারাপ হয়েছে, কেন? এটা অসুস্থতা। মা বাবারা শেখান। এখনও দেখবেন কলকাতা শহরের বহু পরিবারে এই আলোচনাটা আপনি করতে পারবেন না। বললেই বলবে বাবা এটা কি করছি, যেন মানে ভগবানকে অশ্রদ্ধা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এটার মধ্যে কী আছে? এটা তো সায়েন্স। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা নারীর মধ্যে এটা হয়। যার হয় না বরং তার সেটা অসুস্থতার কারণ হতে পারে বা লক্ষণ হতে পারে। কিন্তু এটাকে লুকিয়ে এটাকে শরীর খারাপের সাথে কনট করবার কি হয়েছে? এইখানেই হচ্ছে আসলে গোড়ায় গলদ। এই যে জায়গাগুলো আমরা ভাবি যে একটা লোক হঠাৎ করে গিয়ে রেপ করলেন, ব্যাস সে রেপিস্ট হয়ে গেল। আর এই লোকটা কোন জায়গা থেকে, সোশ্যালাইজেশন প্রসেসটা কি, কেন এইভাবে ছেলে এবং মেয়ে এই দুয়ের, এই যে একটা মানুষ কী দেখে বড় হচ্ছে, তার আশপাশে কি হচ্ছে। আমি গত পরশুদিন একটা বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানে যাই। তো সে বাচ্চাটির একটা কথা আমার খুব স্ট্রাইকিংলি অবাক লাগে। বাচ্চাটি মফস্বলের, আমাদের ওই দিকের, আমার বাড়ির এলাকার। তো জন্মদিনে গেছি, তার বাচ্চারা মানে তার বাচ্চা বন্ধুরা সব এসছে, বেজায় আনন্দ হচ্ছে। তো এবার বাচ্চাদের জন্য ফুড পার্সেল ব্যবস্থা করা হয়েছিল, যে রাত হয়ে যাচ্ছে, কেউ থাকবে না, সবাই কেক কেটে কেক পকোড়া খেয়ে পার্সেলটা নিয়ে বেরিয়ে যাবে। এই বাচ্চা ছেলেটি বলে যে আমার যারা ছেলে বন্ধু আসবে তাদেরকে বসিয়ে খাওয়াতে হবে, মেয়েদের পার্সেল দিলেও আমার অসুবিধা নেই। এটা একটা বাচ্চা বলে, বাচ্চাটির বয়স 11 বছর। আপনি কি শেখাচ্ছেন তাকে? দোষটা কার? দোষটা আমাদের সবাইকে নিতে হবে, যে কেন এরকম একটা মানসিকতা আমরা তৈরি করছি, একটা রিগ্রেসিভ মানসিকতা তৈরি করছি। হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন হঠাৎ মনে হলো কারোর সকালবেলা উঠে আমি ক্রিমিনাল হয়ে যাব, এটা কেউ হয় না। এই ক্রিমিনাল মাইন্ডসেটটা তৈরি হচ্ছে একটা লং স্টোরি দিয়ে। এই লং স্টোরিটা শুরু হয় স্কুল থেকে, লং স্টোরিটা শুরু হয় পরিবার থেকে, লং স্টোরিটা শুরু হয় খেলার মাঠ থেকে, পার্ক থেকে, বন্ধুদের কমিউনিটি থেকে, আড্ডা থেকে, কী ধরনের বিষয়ে কথা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এমনকি এই যে এখন বাচ্চাদের মধ্যে আমাদের সবথেকে বড় মুশকিল হয়েছে কি, আমরা বাচ্চাদের থেকে অনেক দূরে সরে গেছি। আমরা যে প্রজন্মটাকে এত গালাগালি করছি, সারাদিন খালি কোরিয়ান গান শোনে আর এই করে সেই করে, আমরা ওদের বুঝতে পারি না। আইদার আমরা বুঝতে পারি না, অথবা আমরা আমাদের নিজস্ব কিছু ধারণা দিয়ে ওদের বোঝার চেষ্টা করি, যেটা সম্পূর্ণ ভুল। আমি বিভিন্ন স্কুলে মাঝে মধ্যে আমাকে পড়াতে ডাকে, তো আমি যাই। এরকম একটা ইংরেজি মিডিয়াম স্কুলে গত বছর অভিজ্ঞতা হয় আমার, যে আমি প্রথমে আমার তো একটা 24-25 বছর অভিজ্ঞতা নিয়ে আমি গিয়ে ইতিহাস ক্লাস নিতে গেছি, একটা স্পেশাল সেশন। তো কিছুতেই প্রথম 2 দিন দেখলাম ছাত্রছাত্রীরা মানে কীরকম একটা মানে আসতে হয় বলে আসছেন, ইত্যাদি করছেন, মানে হ্যাঁ মানে পড়তে হয় বলে পড়ছেন। তারপরে 2 দিন বাদে আমি বুঝলাম যে আমার ভুলটা কী। আমার ভুলটা হচ্ছে যে আমি আমার 25 বছরের জীবন ধারণা দিয়ে ওই 9-10 বছরের বাচ্চাগুলোকে বোঝার চেষ্টা করছিলাম, যেটা করা যাবে না। আমাকে ওদের স্তরে নামতে হবে। আমাকে ওদের সাথে ওরা কি ভিডিও গেম খেললো আগের দিন কোন ওয়েস্টার্ন কনসার্টে কি একটা গণ্ডগোল হলো, সেটা নিয়ে আলোচনা করতে হবে, সেই আড্ডাগুলোর মধ্যে ঢুকতে হবে। এবং সেইটা যখন আমি করতে আরম্ভ করলাম, 3rd, 4th, 5th ডে থেকে আমি দেখলাম যে রেজিস্ট্যান্সটা ওদের ভেঙে গেল। তখন এই বাচ্চাগুলো কিন্তু আমি ক্লাসে পড়ানোর আগেই শুরুতে আগে একটা গসিপের টাইম থাকতো, যে বাচ্চাগুলো মুখ খুলতো না, চুপচাপ বসে থাকতো খুব মুখ গোমড়া করে। কে একটা লোক এসে খালি শাল পড়ায়, লজিক পড়ায়, ইতিহাস পড়ায়, একটা বাজে লোক, তার সাথে এসে এরা গল্প করতে আরম্ভ করতো যে স্যার এই একটা ওয়েবসাইট পেয়েছি, এখানে এইসব পাওয়া যায়। কেউ বললো স্যার ওই মেয়েটার সাথে কিন্তু ওই ছেলেটার একটা এরকম ব্যাপার চলছে। এই যে গসিপগুলো, তার কারণ হচ্ছে আমরা বন্ধু হতে শিখিনি,
সবসময়ই আমাদের প্যারেন্টিংয়ের যেটা ভুল হয়েছে, আমি আমার জীবন দর্শন দিয়ে দেখেছি যে আমাদের পাওয়া না পাওয়াগুলো সবসময় আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে চালিয়ে দিই। আমি হতে পারিনি, তুই এটা হ, আমি ওটা জোগাড় করতে পারিনি, তুই এটা কর। ওর মধ্যে আমি যেন আমার না পাওয়ার রিফ্লেকশানগুলো চাপিয়ে দিতে চাই। এই চাপিয়ে দেওয়ার সাইকোলজি, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটাই রিপ্রেসড হতে 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 এমন একটা জায়গায় চলে যায় যে অধিকাংশ প্রজন্ম অবসাদে ভোগে। অধিকাংশ ছেলেমেয়ে ভীষণ একা, তাদের কথা বলার কেউ নেই, গল্প করার কেউ নেই। আমরা কী করি, সারাদিন বিশাল ব্যস্ত, কাজ করে ফাটিয়ে দিচ্ছি, কিচ্ছু করছি না। কাজ করে বাড়িতে গিয়ে কোথায় বোনের সাথে একটু গপ্প করব, তার স্কুলের গসিপগুলো শুনবো, কারণ ওরা তো নতুন নতুন জিনিসপত্র শেখে, ওদের মাথায় খুব আজগুবির ধারণা আসে। এখন ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কারণ আমি যে জিনিস, দেখুন আমাদের জানার সোর্সটা কি, আপনি কোথা থেকে শিখছেন, ইন্টারনেট থেকে শিখছেন। তো আপনি যে ইন্টারনেট স্পেসে আছেন, আমি আপনার থেকে 5-7 বছরের ছোট হয়ে একই ইন্টারনেট স্পেসে আছি, আমার থেকে 10 বছরের ছোট আমার বোন, সে আর একই স্পেসে রয়েছে। সো আমরা একটা কমন স্পেসে কোহ্যাবিট করছি, আমাদের সোর্স অফ ইনফরমেশনগুলো কমন। ফলে যেটা আজকে খবর হলো, আপনি জানছেন, আমি জানছি, 15 বছরের বাচ্চাটিও জানছে। তো আমাকে এটা বুঝে নিতে হবে যে এটা আগেকার মতো নয় যে আমি ইনফরমেশান হাইড করব, যে না এটা তোমার জানা উচিত নয়। ও জানবেই, কিন্তু জানার পরে তার মোরাল ভ্যালু সেটিংটা আমাকে করতে হবে। সেইটা যদি আমি না করতে পারি, আমি যদি কনস্ট্যান্টলি ইম্পোজ করতে আরম্ভ করি, যতদিন পর্যন্ত আমাদের সমাজে এই মেয়েদেরকে এক্সক্লুসিভ করে রাখা হবে, তুমি এইভাবে বসো, হ্যাঁ তুমি ছেলেদের মতো চুল কেটো না, বয়েস কাট, এটা আবার কি কথা? একটা মেয়ে ছোটো চুল করেছে, তো বড়ো চুল রাখতে ভালো লাগে না, বয়েস কাট দেখলেই রাস্তায় টিটকিরি করবে যে লেসবিয়ান। এই কথাগুলো মেয়েদের শুনতে হয়। কে বলেছে লেসবিয়ান? একটা হেটারোসেক্সুয়াল মেয়ে, তার যদি মনে হয়, সে ন্যাড়া মাথাও হতে পারে, তোর কি? এই যে কনসেপ্টগুলো, এই সমস্যাগুলো তৈরি হয় এখান থেকে। জেন্ডার স্টিরিওটাইপের সমস্যা হয় হচ্ছে বয়েস কাট থেকে, জেন্ডার স্টিরিওটাইপের সমস্যা হয় হচ্ছে যে আপনি জন্মদিনে গিয়ে একটা মেয়েকে রান্নাবাটি দেন আর একটা ছেলেকে গেমিং দেন, কম্পিউটার গেমস দেন, এখান থেকে। আপনি একটা মেয়েকে কেন বারবি ডলি দেন? একটা রেসিংয়ের গেমের প্লেস্টে দিতে পারেন তো, এক্সবক্স দিতে পারেন তো, দেই না তো আমরা রান্না বান্না দেই, বিউটি প্রোডাক্টস দেই, ওদেরকে মেকআপ, আমরা বলি না একটা ছেলে মেকআপ শিখুক, টোন টিটকেরি করে যাচ্ছে তাই কাণ্ড করে দেবে। এই যে ধরুন যে ছেলেমেয়েগুলি, আমি একদম নাম করে বলতে পারি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বহু পুরুষ, আপনি নিজেও একজন ছাত্র, বহু নাচের ওখানে ছাত্রছাত্রী রয়েছে, আপনি সার্ভে করুন তাদের যে কী অপমান তাদেরকে সহ্য করতে হয়। এটা মেয়েলি, কেন মেয়েলি আবার কি? একটা ছেলে যদি সাজতে ইচ্ছা করে ওইভাবে, তুই ডিসাইড করার কি? আমি কিভাবে, আমি শাড়ি পরবো না মিনি স্কার্ট পরবো, জিন্স পরবো না স্যান্ডো গেঞ্জি পরবো, তুই বলার কি? এই যে কনস্ট্যান্ট একটা ভ্যালু ইম্পোজিশন করে দেওয়া এবং বলে দেওয়া হচ্ছে এটাই স্ট্যান্ডার্ড, এটা তুমি ফলো না করলে তুমি, সেখান থেকেই ডেভিয়েশনটা তৈরি হয়। কারণ আমি নিজের মতো করে নিজেকে এক্সপ্রেস করতে পারি না, একটা মেয়ে বা একটা ছেলে সে নিজের মতো করে নিজেকে এক্সপ্রেস করতে পারে না। এবং কনস্ট্যান্ট, এবং সবথেকে মজার ব্যাপার আপনি দেখবেন, আপনি কলেজের, মূলত আমি আগের দিন সার্ভে করছিলাম, ইন্টারনেটে দেখছিলাম যে মূলত কলেজ স্তরের যে ছেলে মেয়ে, মানে পুরুষদের এগেনস্টে মি টু আছে, যারা প্রপারলি সেক্সুয়ালি অ্যাবিউজের প্রমাণিত কেসে আছেন, এরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন? আমি অধিকাংশ জায়গায় দেখছি যে এই ছেলেগুলি অধিকাংশই আছেন হচ্ছে মফস্বলের এবং লোয়ার ইনকাম গ্রুপ অথবা মিডিল ইনকাম গ্রুপের ছেলেমেয়ে, এবং তাদের স্কুলিংটা এমন একটা জায়গায়, বয়েজ স্কুলের এমন একটা কড়া ডিসিপ্লিনের মধ্যে, যেখানে কোনো একটা মেয়ের সাথে চোখাচুকি হওয়াও বোধ হয় এটা অন্যায়। একটা মেয়ের সাথে হাত ধরে ঘুরছো, এটা অন্যায়। এরকমভাবে তাকে এমন একটা স্টিগমাটাইজ করে দেওয়া হয়েছে। কলেজে এসে যখন সে একটা মেয়েকে হচ্ছে মিনিস্কার্ট পরে দেখছে, সেখানে তার একটা ডেভিয়েশন তৈরি হচ্ছে। সে বুঝতেই পারছে না, তার কারণ তাকে এটা বোঝানো হয়নি তার স্কুলিংয়ে যে মিনিস্কার্টটা একটা পার্ট অফ দ্য কস্টিউম, তার জন্য তার থাইয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকার মতো ভয়ঙ্কর ওখানে কোনো মহাজাগতিক ঘটনা ঘটছে না। কিন্তু এই ছেলেদের সমস্যাটা কি হয়, আমি অন্তত যে জায়গা থেকে উঠে এসেছি, এই সমস্যার এই ডিলেমার মধ্যে দিয়ে আমাকেও যেতে হয়েছে। ফরচুনেটলি আমি এক জায়গায় পার পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে আমি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়েছি বলে। সেইখানে আমি একটু অ্যাডেড ফুটেজ পেয়ে গেছি যে আমি যখন সোশিওলজি সাবজেক্টে ট্রেন্ড হয়েছি, আমাকে শুরুতেই বলা যেত এইগুলো যা সব শিখে এসছো এইসব ঢপের কীর্তন। আমি এইগুলো যখন পড়তে আরম্ভ করেছি, আমার সত্যিই মনে হয়েছে যে সত্যিই যদি একটা মেয়ে, তার যদি একটু ক্লিভেজ দেখা যায়, হাঁ করে ওটার দিকে তাকিয়ে থাকা কোনো কিছু নেই, ওটার মধ্যে কোনো মহাজাগতিক ঘটনা ঘটছে না। কিন্তু আমি যখন মফস্বলে ছিলাম,
যখন একটা মেয়ের যদি একটু চুড়ি মানে ওড়না পড়ে যায় সবাই এই কী হলো এরকম একটা আওয়াজ দিতাম আমরা কোচিং সেন্টারে বসে। আমার লজ্জা হয় এখন, কিন্তু কিছু করার নেই, আই ক্যান্ট গো ব্যাক, আমাকে সামনে যেতে হবে। কিন্তু অধিকাংশ মানুষের পক্ষেই তো এই সবার পক্ষে তো সম্ভব নয় একটা মানে দর্শন নিয়ে একেবারে চর্চা করে বিরাট গবেষক হয়ে বসে থাকা। সাধারণ মানুষ যারা ট্রেনে বাসে যাতায়াত করেন, আপনি অবাক হয়ে যাবেন ট্রেনে বা বাসে যে ধরনের মলেস্টেশনসগুলো ঘটে, ব্যাড টাচ যেগুলো ঘটে, সেই ঘটনাগুলো কারা ঘটায়? আমরা ভাবি ইয়ং ছেলেরা, অ্যাকচুয়ালি দেখা যায় মিডিল এজ ক্রাইসিস থেকে ঘটনাগুলো ঘটছে। অধিকাংশ ক্ষেত্রেই 40 50 মানুষ, তারা একটা 20 বছর 18 বছর 19 বছর 22 বছর 25 বছরের মেয়ের গায়ে হাত দিচ্ছেন, বুকে হাত দিচ্ছেন, কোমরে হাত দিচ্ছেন। এগুলো রোজকার চিত্র। কিন্তু ঘটনা হচ্ছে কেউ কোনো দিন বলে না, বা বলতে বলতে ফেড আপ হয়ে গেছে, কারণ আমরা রুট কজটা ধরতে পারিনি। আমাদের এখন যদি এইটা চেঞ্জ করতে হয় বলে আমার যতটুকু ধারণা, যদি সম্ভব হয়, এটা শুধুমাত্র কতগুলো কড়া প্রোটোকল আনলাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের আইন ফতেয়া জারি করে দিলাম, সেটা দিয়ে হবে না। আমাদের জেনারেশনাল ডেভেলপমেন্ট প্রয়োজন। আমাদের এই সেক্স এডুকেশনটা তৈরি করতে হবে যে তোমার আমার একটা মেয়েকে ভালো লাগলো, সেই মেয়েটির আমাকে ভালো লাগে না, আমাকে সে রিজেক্ট করে দিল। এই রিজেকশানটা নিতে জানতে হবে, যেটা একটা সময় আমাদের বলা হতো যে রিজেকশান, তোমাকে মেয়েটা রিজেক্ট করছে কেন, এত বড় সাহস, আমাকে রিজেক্ট করছে। এইখান থেকে তৈরি হয় হচ্ছে অপরাধপ্রবণ মানসিকতা। সেখান থেকে আপনি মফস্বলে দেখবেন ক্রমাগত বাড়ছে অ্যাসিড অ্যাটাক, মলেস্টেশন, রেপ, অ্যাবিউজ, থ্রেট। এমনকি সেটা আমি সাম্প্রতিক ইতিহাসে বলে দিতে পারি, আমার কাছে এরকম ইনফরমেশানও রয়েছে যে এই ইনপুটগুলো একটা ক্লাস 7-8 মেয়েদের কাছেও এই ধরনের থ্রেট যাচ্ছে। 7-8 মেয়েদের কাছে 9-10 ছেলেরা, ধরুন একটা ক্লাস 9 ছেলে 8 মেয়েকে পছন্দ হয়েছে, কলকাতার দামি ইংলিশ মিডিয়াম স্কুলের এরকম ঘটনা আছে, আমি ইনপুট আছে, আমি সেসব ছেলেমেয়েদের সাথে মিট করেছি, যেখানে তারা বলছে যে আমার ওই ছেলেটাকে পছন্দ হয় না দাদা, বা আমার ওই মেয়েটাকে পছন্দ হয় না। কিন্তু এই যে মানে আমার পছন্দটা যে নাও হতে পারে, এইটা অ্যাকসেপ্ট আমরা করতে পারি না। এটা ছেলেদের বোধহয় সোশ্যালাইজেশন প্রবলেম। আমাদের তখন প্রচণ্ড মেল ইগো শ্যাটার্ড হয়ে যায়। এটা আমি বলতে পারছি সোশ্যালাইজেশনের ট্রেনিংটা আছে বলে, না থাকলে হয়তো বলতে পারতাম না। কারণ এক সময় আমার হতো, আমি যদি আমার নিজের জীবনটায় কতগুলো স্লাইসে ভাগ করে নিই, একটা স্লাইসে এগুলো আমারও হতো। কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে এটা গণ্ডগোলটা হয়ে গেছে আমার গোড়ায়, আমার একদম আশপাশের পৃথিবীটা, যে পৃথিবীটা থেকে আমি শিক্ষা নিয়েছি, সেই পৃথিবীর ইনপুটগুলোতে আমার প্রবলেম রয়েছে, সেই ভ্যালু সিস্টেমগুলোয় প্রবলেম রয়েছে। একটা মেয়ের এলো হাঁ করে এরকমভাবে তাকিয়ে থাকার কিছু নেই। একটা মেয়ের যদি ওড়নাটা পড়ে যায়, হাঁ করে এরকম বুকের দিকে কতটা দেখা যাচ্ছে, এটা অত কৌতূহলী হওয়ার মতো কিছু ঘটনা নেই তার মধ্যে। এই কৌতূহলটা জন্মায় হচ্ছে সোশ্যালাইজেশন থেকে, এবং সেইটাই আস্তে 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 যখন আমরা কন্ট্রোল করতে পারি না, তখনই এটা অ্যাবিউজে পরিণত হয়। তখন একটা অথরশিপ তৈরি হয়ে যায় যে আমাকে দেখাচ্ছ না কেন, হে তুমি, আমি চাইছি তোমাকে স্পর্শ করতে, তুমি করছো না কেন। মানে আমার একটা মেয়ের প্রতি, ইনফ্যাক্ট এটা আপনি অবাক হয়ে যাবেন যে এটা এই রেপ টেন্ডেন্সিটা শুধুমাত্র ইয়েতে নয়, মানে আপনার মানে কোনো অচেনা মেয়ের ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে এই অভিযোগগুলো আসে হচ্ছে সম্পর্ক থাকাকালীন, বিয়েতে থাকাকালীন, লিভিনে থাকাকালীন, যে আমার আজকে পছন্দ হচ্ছে না, আমি হয়তো টাচ করে ফেললাম তাকে, হয়তো আননোয়িংলি, আমি হয়তো এক্সপেক্ট করে ফেলেছিলাম, কিন্তু সে বলল ভাই আজকে নয়। এই নয়টা মেনে নিতে কীরকম একটা যেন পাজেলড হয়ে যাচ্ছি আমরা সবাই, যে না কেন, কে হে তুমি না। এইটা আমাদেরকে একেবারে জন্মস্তর থেকে শিখতে হবে যে আমার যেরকম উত্তেজনা, আমার যেরকম হরমোনের উৎসাহের কৌতূহলের দাম আছে, আমার যে সঙ্গী তারও উত্তেজনা, তারও হরমোন, তারও উৎসাহ কৌতূহলের ইকুয়াল একটা দাম আছে। এই সিম্পল গ্রামারটা যদি আমরা একটু ছোট থেকে সবার মধ্যে শেখাতে পারি, এবং সেটা 5-10 বছর টাইম লাগবে, হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে এগুলো হবে না, কিন্তু সেটা যদি আমরা স্কুল লেভেলে, আমরা যদি কলেজ লেভেলে, আমরা যদি বাড়িতে, খেলার মাঠে, এই জায়গাগুলোয় আমরা সত্যিই শেখাতে পারি, আমি আপনাকে লিখে দিতে পারি যে এই ক্রাইমের সংখ্যাটা আস্তে 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 কমবে। এই জায়গাটা, এই ডেভিয়েটটা শুরু হয় হচ্ছে যে জায়গা থেকে, সেটা হচ্ছে অথরশিপ। যে একটি মেয়ে, আমি নেশা করে থাকি বা সুস্থ অবস্থায় থাকি, একটি মেয়েকে প্রপোজ করলাম, তাকে আমি বললাম সে না করলো, এই না কেন করলো, তার অ্যাজ ইফ তার না করে তার মাত্র কন্ট্যাক্ট করে ফেলেছে, এবং আমাকে আমার গোলটা অ্যাকমপ্লিশ করতে হবে। এইটা একটা অদ্ভুত সাইকোলজি, এটা অধিকাংশ প্রবলেমের
করে যে ঘটনাটি ঘটেছে আপনারা সীমিত করে দিচ্ছেন, এর মধ্যে আমি একটা রাজনৈতিক অভিসন্ধি করছি। কারণ আপনি যদি দেখেন যে অনেকেই নির্ভয়া কাণ্ডের সাথে এটাকে মেলাচ্ছেন। নির্ভয়া কাণ্ডে কিন্তু রেপের পরে প্রমাণ লোপাট এবং ইত্যাদির জন্যে মারা হয়েছে তাকে, রেপ চলাকালীন মারা হয়েছে। এখানে কিন্তু একটু উল্টো ঘটনা ঘটেছে। এখানে আগে প্রচণ্ড পিটিয়ে খুনের পরে হচ্ছে ধর্ষণ। তার মানে শুধু ধর্ষণটা ইন্টেনশন না, কোনো একটা কারণে খুন করাটাও উদ্দেশ্য ছিল, এবং সেই খুন যে করেছে সেই খুনটা হঠাৎ করে ফেলেছি ভুল করে নেশা করে তা নয়, প্রপার রেকি করে। আপনি যদি দেখেন যে কোথায় গেছিল, কতক্ষণ ছিল, কখন সেমিনার রুমে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এর পুরো ইনফরমেশান তার কাছে ছিল, এবং দীর্ঘদিন ধরে একে অবজার্ভ করা হয়েছে আমাদের ভিকটিমকে, করে একদম পরিমিতভাবে টার্গেট করে। এবং যে মানে আমরা পোস্টমর্টম রিপোর্ট যদিও মিডিয়ায় আসেনি, কিন্তু ইনকোয়েস্ট রিপোর্টটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধরনের মারের আঘাতের কথা বলা হচ্ছে, দেখবেন রাজনৈতিক হত্যা, রাজনৈতিক যদি কোনো নেতা মন্ত্রীর সাথে কোনো কনস্পিরেসিতে আপনাকে হত্যা করা হয়, আপনাকে এইভাবে মারা হবে না, আপনাকে গুলি করা হতে পারত, আপনাকে পেটে ছুরিয়ে ঢুকিয়ে দেওয়া হতে পারত, যেগুলো আমরা রোজকার খবরে দেখেছি গণহত্যায়, আপনাকে গায়ে বোম মেরে দেওয়া হতে পারত। আবার খুব মানে সুচতুর মানে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি হলে কোনো একটা দুর্ঘটনার মোড়কে আপনাকে মুড়িয়ে দেওয়া যেতে পারত। এইভাবে পিটিয়ে মারা কেন? তার মানে হচ্ছে এর ইন্টেনশনটা সামহাও যে বা যারা যুক্ত আছে তাদের এটা ছিল যে আমি খুব উচিত শিক্ষা দিয়ে মারবো। এই উচিত শিক্ষা দেওয়ার কারণটা কি? কিসের থেকে উচিত শিক্ষা? সবাই এখন হঠাৎ ন্যাকামো শুরু করেছে যে রাজনীতি চাই না, এই চাই না, সেই চাই না, কিন্তু রাজনীতিই চাই। রাজনীতি আর রাজনৈতিক দল কিন্তু আলাদা জিনিস, কিন্তু এটা রাজনীতি ছাড়া আপনি সলভ করতে পারবেন না, কারণ এটা রাজনৈতিক কারণে হয়েছে। রাজনীতির কারণের জন্যই মুখ্যমন্ত্রী এসে বললেন প্রথমেই কিছু না করে যে আমরা সিবিআইকে ইনভোক করবো, আমাদের কিছু লুকানোর নেই। তাহলে যখন সিবিআইকে আপনারা আটকান, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট পাঠান, তখন কি আপনার কিছু লুকোনো থাকে? রাজনীতি আছে বলেই অধ্যক্ষমশাই যখন এরকম প্রচণ্ড ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে কোথায় ইনভেস্টিগেট করবেন, এফআইআর লজ করবেন, ইত্যাদি করবেন, সেসব কিছু করলেন না। উল্টে মেয়েটির ঘাড়ে দোষ দিয়ে দিলেন যে ওই আসলে ওর একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল, ও কেন একা অন্ধকারে কেন সেমিনার রুমে গেছে, ওর দায় আর কি। মানে রেপ হলে যার রেপ হচ্ছে তাকে সমস্ত দায়িত্ব নিতে হবে, বাকি আমরা কেউ কোনো দায়িত্ব নেব না, পুলিশ প্রশাসন কিছু নেবে না, মেয়েদের সমস্ত ঠেকা পড়েছে, তারা তাদের নিজেদের কাজ করে নেবে। আত্মহত্যাও বলা, এমনকি আত্মহত্যা বলা হয়েছে। এবং শুধু আত্মহত্যা বলাই নয়, কত দ্রুত সম্ভব এই শবদেহটি দাহ করা যায় তার জন্য একেবারে প্রচণ্ড উদ্বেগ সবার। কেউ এটা ভাবলো না যে আমার একটা সেকেন্ড অর্ডার পোস্টমর্টম করা যেত, সেকেন্ড অর্ডার ফরেন্সিক করা যেত, এই ফরেন্সিককে চ্যালেঞ্জ করে আমি হায়ার কোর্টে যেতে পারতাম যে এই ফরেন্সিকটা ঠিক হয়েছে কি না। অপশানই নেই। তার কারণ এই যে মুখ্যমন্ত্রী সিগনিফিক্যান্ট কথাটি বলেছেন যে আমাদের সত্যিই লুকোনোর নেই, একদম ঠিক কথা বলেছেন। কারণ লুকোনোর যেটা ছিল সেটা হচ্ছে এই শবদেহ। এই শবদেহটাই একমাত্র গুরুত্বপূর্ণ এভিডেন্স ছিল, যেটাকে আপনি কিন্তু ফরেন্সিকের বিজ্ঞানে ফেললে এখান থেকে অনেক ইনফরমেশান আপনার বেরিয়ে আসতো। সে কারণে উঠে পুরো লেগেছে কীভাবে শবদেহটিকে আগে গায়েব করে দিতে হয়, একদম নিশ্চিহ্ন করে দিতে হয়। এবং সেই নিশ্চিহ্ন করতে পারার পরেই আপনি দেখবেন হঠাৎ করে এই গান গাইতে আরম্ভ করলো সবাই যে কিচ্ছু লুকোনোর নেই। এমনকি গতকাল শুনছি আবার রেনোভেশনের কাজ শুরু হয়ে গেছে কোথায় নাকি অ্যাডজাকেন্ট রুমগুলোতে। তার মানে ঘটনাটা হচ্ছে এই ঘটনার পেছনে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি আছেন, এক বা একাধিক হতে পারেন, সে নেতা, মন্ত্রী, আমলা না ক্রিমিনাল সে আমার জানার দরকার নেই, কিন্তু তিনি এতটাই প্রভাবশালী যার প্রভাবটা মুখ্যমন্ত্রীর ওপরেও খাটে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর বলা বয়ান ওভারটার্ন হয়ে যায় ওই প্রভাবশালী ব্যক্তির ইনফ্লুয়েন্সে। এই ব্যক্তি কে থাকতে পারে? আমি তো রাজ্যে আমার হিসেবে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে রাজনীতির উপরে আর প্রভাবশালী কেউ হতে পারেন, এটা আমি কিছুতেই অঙ্কে মেলাতে পারছি না। কিন্তু ওই ব্যক্তিটি কে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রেখে একেবারে 6 ঘন্টার মধ্যে আরেকটা অন্য জায়গায় এই অধ্যক্ষকে ট্রান্সফার করে দিলেন? এর আগেও, এটা প্রথম নয়, এর আগেও নাকি এই ব্যক্তি বারবার ইস্তফা দিয়েছেন, তার নাকি ইস্তফা গ্রহণ হয়নি, 2-3 ঘন্টার মধ্যে সকালে যান বিকেলে চলে আসেন। এই ব্যক্তিটি কে বাবা, সেইটা আমার খুব জানার প্রয়োজন। যার ছত্রছায়া থেকে এই সমস্ত লোকজন তারা এত বড় পেয়াদা হয়ে উঠেছে এক একজন, এইটা আমাদের এনকোয়ারি করতে হবে। এবং আরেকটা সিগনিফিক্যান্ট প্যাটার্ন আপনি যদি দেখেন যে সবাই বলছে স্টেটের লোকজন কিছু করছে না। আচ্ছা, আমি আমার নিজের কনভোকেশনের কথা বলছি। আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বছর, এছাড়া প্রেসিডেন্সি কলেজে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, বহু জায়গায় যখন কোনো ভিসি গণ্ডগোল করে, করাপ্টেড হয়ে যায়, ঝামেলা করে, ছাত্রদের সাথে মিসকমিউনিকেশন করে, মিসকন্ডাক্ট করে, ছাত্ররা আন্দোলন করলে আপনি বিগত
3-4 বছরের হিস্ট্রি দেখুন, স্টেট গভর্নমেন্ট বারবার ইন্টারভেন করে মুহূর্তের মধ্যে কিন্তু দারুণ ডিসিশন নিয়েছে। এমনকি আমি আমার নিজের কনভোকেশন নিয়েছি ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে, শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন ওই দিন ফিল্ডে। তিনি বলেছিলেন যে রাজ্যপাল নন কোঅপারেশন করছেন, রাজ্যপাল করুক না করুক, ছাত্রদের ভবিষ্যৎ আমরা অন্ধকারে যেতে দেবো না। ভাইস চ্যান্সেলর উনি অ্যাপয়েন্ট করুন বা না করুন, বা উনি তাকে আসতে বারণ করুন, আমরা দাঁড়িয়ে থেকে ছাত্রদের কনভোকেশন দেবো, এবং কনভোকেশনটি হয়েছে। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি ভিসি সরানো হতে পারে বা তার অনুপস্থিতিতে কাজ হতে পারে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যদি হতে পারে, প্রেসিডেন্সিতে যদি হতে পারে, আর 5টা কলেজে কোনো টিচার, অধ্যাপক, ডিন ঝামেলা করলে যদি শিক্ষামন্ত্রীর বা শিক্ষা দপ্তর থেকে ঢুকে যেতে পারে, তাহলে একই রাজ্যে একই সিস্টেমের, একই পলিটি সিস্টেমের মধ্যে এই ব্যক্তিটি কেন সরছেন না, বা তাকে কেন সরানো যাচ্ছে না, কেন তাকে বরখাস্ত করা যাচ্ছে না, সাসপেন্ড করা যাচ্ছে না, এবং এত প্রভাবশালী যে একটা সাসপেনশন দেওয়া যাচ্ছে না। ইস্তফা নাই দিতে পারেন যে ঠিক আছে আমরা ওনাকে আপাতত ওনার মিসম্যানেজমেন্টের জন্য আমরা ওনাকে সাসপেন্ড করলাম, 1 মাসের জন্য সাসপেন্ড করতে পারতেন, 2 মাসের জন্য সাসপেন্ড করতে পারতেন, যতদিন একটা প্রিলিমিনারি লেভেল এনকোয়ারি চলছে। 3-4 ঘন্টার মধ্যে আমাকে তাকে রিক্রুটমেন্ট করতে হচ্ছে। তার মানে হচ্ছে এর পিছনে একটা বিরাট বড় চক্রান্ত আছে। সেই চক্রান্তটা কি, কোনো কালোবাজারি দুর্নীতির কথা এই মেয়েটি জেনে গিয়েছিলেন কি না, এবং এই মেয়েটি কারোর শত্রু হয়েছিলেন কি না, হলে কী ধরনের শত্রু হয়েছিলেন, এটা কতটা সিবিআই, ইডি বা কোন গোয়েন্দা আদৌ বার করতে পারবেন আমি ঠিক জানি না। কিন্তু তাও আমি কলকাতা হাইকোর্টের প্রতি আমার পূর্ণ আস্থা রাখছি, আমি বিশ্বাস করছি তাদের যে তারা এটা এনকোয়ারি করবেন এবং যথাযথ জাস্টিস দেবেন। কিন্তু আমার আশঙ্কা একটাই থেকে যাচ্ছে যে ক্রমাগত যত দিন এগোচ্ছে একের পর এক এভিডেন্স ট্যাম্পার্ড হচ্ছে, একের পর এক যারা প্রাইমারি অ্যাকিউজড তারা গা ঢাকা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, একের পর এক জায়গায় যারা প্রাইমারি উইটনেস তাদেরকে বিভিন্নভাবে থ্রেট করে, পরিবারের লোকজনকে ভুল বুঝিয়ে, নানা কিছু করে কিন্তু গল্পটাকে ওই আপনাদের ভাষায় সেটিং করার কিন্তু একটা প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশন।